আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, এবং যে কি বলে বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আর রেজুলেশন একটু কম থাকতে পারে কারণ আমার এই ফোনটা আমি এখনো ঠিক করতে পারি নাই। আচ্ছা, একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন আর কি। একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন। হ্যাঁ, আচ্ছা, ভিডিও অডিও সবই ক্লিয়ার। আচ্ছা, এটা আমার ভালো লাগছে আর কি। হ্যাঁ, ভিডিও অডিও নাকি সব ক্লিয়ার। আচ্ছা, ওকে। আচ্ছা, অল ক্লিয়ার না? আলিফ, ফাহিম, দীপ, বাহাদুর, গৌতম অল ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, তো আপনাদের আমি প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দেই। সেটা যে আজকে ইংরেজি ট্রান্সলেশন ক্লাস হওয়ার কথা ছিল। বলছিলাম যে আপনাদের মানে উপযুক্ত শিক্ষক না হওয়া পর্যন্ত আমি প্রক্সি দেবো আর কি। তো আগামীকাল আপনাদের একজন নেক্সট ক্লাসে একজন ইংরেজি শিক্ষকের সাথে কথা হয়েছে। উনি হয়তো কালকে আপনাদের ইংরেজি ক্লাস নেবে, অন্য আরেকজন শিক্ষক। তো চিন্তা করলাম তাহলে আমি আজকে ইংরেজি নিলে কালকে আবার সাম নিল, দরকার নেই। আমি আজকে আপনাদের নতুন একটা টপিক পড়াই দিই আর কি। হ্যাঁ, যেটার ক্লাস হয় নাই এবং এই ক্লাসটা আমি নিব আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয় অনেকে জানেন কি না বা অনেকে জানেন না, গত 24 আওয়ারে যে কোনো এক বিশেষ ব্যক্তির কারণে আমাদের গ্রুপে অনেক সমস্যা হয়েছে। তো আমি আসলে খুব ঠান্ডা মাথার মানুষ, এই কারণে আমি এখন পর্যন্ত তাকে কিছুই বলি নাই। যে হোক, কথা বলার জন্য ফোন দিছিলাম, তো যাই হোক সে ফোন রিসিভ করে নাই। তো তার সাথে আমার কথা হয় নাই। তো দেখলাম যে সে প্রথমে আমাকে মানে মেসেজ করছে, খুব রাগান্বিত, খুব আবল তাবল কথাও বলছে। আমি কিছু বলি নাই। আজকে আবার দেখলাম আবার মানে একটু দুর্বল বা এই টাইপের। যাই হোক, ওইটা আমরা ভুলে গেলাম আর কি। ঠিক আছে, মানুষ সব সমান না। আর ওটা মানে একটা মানে আমাদের বলতে পারেন যে আসলে আমাদের চলার পথে হাঁটতে গেলে অনেক সমস্যার হইতে হয়। তো ওরকম একটা বিষয় ছিল। সো যাই হোক, এটা আমারও একটা অভিজ্ঞতা হইলো আর কি। তো যাই হোক, ও আপনাদের ইংরেজি শিক্ষক, ভালো টিচার দেবো আমি। হ্যাঁ, প্রেশার নেওয়ার কিছু নেই। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কাছে পড়েন। আমি অন্য ধুমফুম যারা কোচিং চালায় তাদের মতো না, যে পরিচালক ক বুঝে না। হ্যাঁ, বড় বড় কোচিং এক দুইটা বাদে ম্যাক্সিমাম কোচিং এর যে পরিচালক থাকে বা মেইন থাকে, সে ক বুঝে না। তো আলহামদুলিল্লাহ যে আমি এরকম না। ব্যাংকের আপনাদের যা যা দরকার আমি সবই পারি, আমি সবই পড়াইতে পারি। এটা প্রথম আপনাদের একটা তো আমি তো আসলে আমার ওরকম সময় হয়ে উঠবে না। আমার আগের আপনাদের আগের মানে দুইটা ব্যাচ বাদে আগে সকল ব্যাচে কিন্তু আমি ইংরেজি পড়াইতাম। কিন্তু এখন আমার ইংরেজি অত ক্লাস নেওয়ার মতো সময় নেই। হ্যাঁ, সো আমি অঙ্কটা নিয়ে থাকতে চাই। সো আপনাদের ভয়ের কিছু নাই। হ্যাঁ, যদি বাংলাদেশের সব ইংরেজি টিচার চলে যায়, কোনো অসুবিধা নাই ভাই। আপনার ব্যাংকের ইংরেজি পড়ানোর মতো যা আছে, যা পড়ানোর দরকার নাই পড়াতে হবে। টেনশন ফ্রি থাকেন। নট অনলি ইংরেজি বলেন, আইসিটি বলেন, এগুলো আমি পড়তে পড়তে আমার ঝাঁঝরা। ঠিক আছে, সো এই দিক দিয়ে থাকেন যে আপনাদের মানে গোড়া শক্ত আছে, মেরুদণ্ড শক্ত আছে। হ্যাঁ, মেরুদণ্ড শক্ত আছে। আপনাদের সকল ক্লাস যদি সব টিচার চলে যায়, কোনো অসুবিধা নাই। আমি যদি সুস্থ থাকি, আপনাদের যা যা দরকার আমি পড়াইতে পারবো। আমি আগে ব্যাচগুলোতে তাই পড়াইছি গত 3 বছর। গত 6 মাসে আমি একাধিক টিচার নিয়েছিলাম আর কি লাস্ট ব্যাচে। বাট এর আগে আমি নিজে একা পড়াইছি এবং স্টুডেন্ট সব থেকে বেস্ট স্যাটিসফাইড ছিল। কিন্তু এখন আসলে আমি সবকিছু মিলে সময় পাই না, এই কারণে। তো যাই হোক, অসুবিধা নেই। আমাদের সবকিছুরই বিকল্প থাকে। সো টেনশনের কিছু নাই। ইনশাল্লাহ আমাদের আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের সবকিছু গোছানো হবে। এবং আমি বলছি গ্রুপের শুরুতে, ক্লাসের শুরুতে, যে আপনাদের আমি যা বলছি তার থেকে আমি অনেক বেশি দিব এবং আপনারা স্যাটিসফাইড তো হবেনই এবং ভাববেন যে এটা তো দেওয়ার কথা ছিল না, এটা তো পাওয়ার কথা ছিল না। আমি সব দেব, টেনশন ফ্রি থাকেন। ঠিক আছে,
আমার কাছে যা আছে তা তো দিবই, আমি আরো অ্যারেঞ্জ করে দিব, ঠিক আছে? সো টেনশন ফ্রি থাকেন, আপনাদের আমি বেস্টটা দেওয়ার ট্রাই করবো আর কি, চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ভয়ের কিছু নাই। হ্যাঁ, আপনারা যার কাছে আইছেন হে ব্যাংক বুঝে, ব্যাংকে কি পড়া দরকার আমি এটা জানি। আমি অন্য পরিচালকের মতো না যে টিচারের উপর ডিপেন্ড করবো যে টিচার চলে গেলে আমি শেষ, টিচার চলে গেলে আমার কোচিং শেষ, আমার প্রতিষ্ঠান শেষ। না, আমি বেঁচে থাকতে আপনাদের কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে? আপনাদের টিচার অন্য টিচারের থেকে ভালো না পড়াইতে পারলেও খারাপ পড়াবো না, এতটুকু বলতে পারি আর কি। আস্থা রাখেন, ঠিক আছে? আর বেশি সমস্যা হলে আমার দৌড়ে দাঁড়া করে দেবো, সে তো ক্যাডার সার্ভিসে আছে, সেই কিন্তু আগে ক্লাস নিত, তাই এখন সময় পায় না, তো ছুটিতে আছে, মাতৃকালীন ছুটিতে, দরকার পরে আমি তারে দেওয়া ক্লাস নেওয়াবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একজন ব্যাংকার, একজন ক্যাডার, আপনার আর এর থেকে বেশি আমার মনে হয় না আপনাদের আর দরকার পড়বে, ঠিক আছে? দরকার তারও আমি নিয়োগ দিব ক্লাসে, কোনো কোনো ভয় নেই, টেনশন নেই না আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আপনাদের আরেকজন ইংরেজি শিক্ষকের সাথে কথা হয়েছে আমার, তো উনি হয়তো আপনাদের নেক্সট ক্লাসটাই নেবে আর কি। তো এই জন্য পরপর দুটো ইংরেজি করার দরকার নেই, আপনাদের যে জিনিসটা দরকার বা যে ক্লাসটা আমি নিব, আজকে না নিলে আরেকদিন নিতাম, সেই ক্লাসটা আজকে শুরু করবো। একটু হেডলাইন দেন, ব্যাংক জিকে। আপনাদের আজকে আমি অনেক নতুন জিনিস শেখাবো ব্যাংক জিকে, এবং গাইডলাইন ক্লাসে আপনারা দেখছিলেন যে ব্যাংক জিকে মানে ওই নদী নালা খাল বিল না, ব্যাংক জিকে মানে অন্য জিনিস। সেই জিনিসগুলা আমি আজকে অনেক কিছু আজকে শেখাই দেবো। একটু হেডলাইন দেন, ব্যাংক জিকে। একটু হেডলাইন দেন, ব্যাংক জিকে। আচ্ছা, আজকে জানলাম। আচ্ছা, যাই হোক, আপনাদের আমি নতুন অনেকে আমার ক্লাস করতেছেন, আপনারা হচ্ছে যে মানে অনেকে হয়তো মানে পুরাতনরা জানে আর কি। অবশ্য আমি বলি না, আমি লাস্ট মনে হয় কারো সচরাচর বলতে চাই না আর কি। লাস্ট কবে বলছি আমি জানি না, 1-1.5 বছর আগে যখন ও ক্লাস নিত তখন হচ্ছে ওটা সবাই চিনত আর কি। তো আমার মিসেস হচ্ছে 41 হচ্ছে বিসিএস মানে জয়েন করছে, ও হচ্ছে বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে আছে। হ্যাঁ, আর হচ্ছে এর আগে হচ্ছে সে এনএসআই চাকরি করতো, তার আগে হচ্ছে সিজিডিএফ এর অডিটর ছিল বিমান বাহিনীতে, আবার 40 বিসিএস এর হচ্ছে আপনার কি বলে ইনস্ট্রাক্টর ছিল। হ্যাঁ, মোটামুটি চাকরি অনেকগুলাই হয়েছে, আবার 44 বিসিএস এর ভাইবা পেন্ডিং আছে। হ্যাঁ, সো হচ্ছে আমার বাসাতেই বেস্ট টিচার আছে এবং সে খুব ভালো পড়ায়, ঠিক আছে? তা আমি মাঝে মাঝে বলি যে তুমি পড়াইলে তো আমি তো আমার তখন মানে ভাত কমে যাবো আর কি। সে খুব ভালো পড়ায়, আমি যদি বলি সে ক্লাস নেবে, যদি কোনো টিচার নাও হয় আমরা দুইজনে আপনাদেরকে সব শেষ করে দেবো, টেনশন নেই না, ঠিক আছে? আমরা আছি যদি ইনশাল্লাহ বেঁচে থাকি। একটু হেডলাইন দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে ব্যাংক জিকে। হ্যাঁ, শুধু জিকে না, লিখবেন ব্যাংক জিকে, শুধু জিকে না, জিকে মানে জেনারেল নলেজ। এটা শুধু জিকে ক্লাস না, এটা হচ্ছে ব্যাংক জিকে ক্লাস, অর্থাৎ ব্যাংকের সাধারণ জ্ঞানের ক্লাস, ঠিক আছে? ব্যাংকের সাধারণ জ্ঞানের ক্লাস। হাত পা তো সব ঠান্ডা হয়ে গেল আমার। এসি হচ্ছে ছাড়লে শীত লাগে, না ছাড়লে আবার গরম লাগে। ওকে, ম্যাডামের বেতন না দিলে পড়াবে না। হ্যাঁ রে, ম্যাডামের বেতন তো দেই আমি। হ্যাঁ, ম্যাডামরে এর আগে হচ্ছে যে মানে আমার ওই ফোকাস রাইটিং এর নোট টোট আছে, এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তো ফোকাস রাইটিং এর নোট টোট সব ওই করে দিচ্ছে আগের সব বেস গুলাতে, আমি তো শুধু পড়াই, কিন্তু আমার হাতের লেখা ভালো না। তো ওই মনে করেন যে বিসিএস এর জন্য যা যা গোছানো ছিল ওর তো সব রেডিমেড আর কি, গোছানো কিভাবে কি লিখতে হয়। এই ফোকাস রাইটিং এর যত নোট আছে বাংলা ইংরেজি যাই হোক, এগুলো সবই ওই করে দিত, ওর হাত ওই নোট গুলাই সব গ্রুপে শেয়ার করা আর কি। হ্যাঁ, সো এটা কৃতজ্ঞতা তার কাছে, এবং সে এটার জন্য মানে আমার কাছ থেকে অনেক ফিও নিছে আর কি, ঠিক আছে? ইনডাইরেক্টলি
ঠিক আছে, ধরেন যে প্রায় 6 লাখ টাকা তার আমি দিচ্ছি। হ্যাঁ, মানে হচ্ছে আমি বলি আমি একটা মানে জমি কিনছি বেশ আগে গত বছর, তাও বলতেছে তোমার আমি এত ফোকাস রেটিং টেটিং লিখে দিই, তুমি আমার কিছুই দিলা না। আচ্ছা ঠিক আছে, তাহলে তারে আমি একটা পার্ট দিয়ে দিছি আর কি। হ্যাঁ, তো মোটামুটি ভালো, মানে তারে আমি পে করি। আচ্ছা দেখেন ব্যাংক জিকে, আচ্ছা তো আমি শুরুতেই বলবো যে প্রথমত হচ্ছে যে ব্যাংকের যে সাধারণ জ্ঞানগুলো আসে, যারা একদম ফ্রেশার জাস্ট আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যাংকের সাধারণ জ্ঞানগুলো অন্য সাধারণ জ্ঞানের মতো না। হ্যাঁ, যে সবচেয়ে বড় প্রাণী, সবচেয়ে ছোট প্রাণী, সমুদ্রের গভীরতা কত, হ্যাঁ লবণাক্ততা কোথায় আছে, সমুদ্রের পানির লবণাক্ততা কত, এগুলো আসে না। সর্বোচ্চের জায়গা কত, সর্বদক্ষিণের জায়গার নাম কি, হ্যাঁ বাংলাদেশে আসে না। সর্বপশ্চিমের ইউনিয়নের নাম কি, এগুলো কিন্তু নাই। হ্যাঁ, তাহলে ব্যাংকের সাধারণ জ্ঞানগুলো ব্যাংক রিলেটেড। তা আপনি যদি ব্যাংকের সাধারণ জ্ঞানের একদম সূচনা শুরু করেন, তাহলে আপনার প্রথমে শিখতে হবে কি জানতে জানেন, আপনার একদম সূচনা শুরু হবে বাংলাদেশ ব্যাংক দেয়া। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, অর্থাৎ আপনাকে কয়েকটা জিনিস সম্পর্কে, যে জিনিসগুলো আপনার প্রিলিমিনারিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাতে লাগবে, চাকরিতেও লাগবে, 4 জায়গায় প্রিলিতে লাগবে, রিটেনে লাগবে, ভাইভাই লাগবে, চাকরিতে লাগবে, সেই টপিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান শুরু ব্যাংকের আর কি। হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংক দেখেন আপনি কি কি শিখবেন। প্রথম হচ্ছে প্রতিষ্ঠা, বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা শিখবেন। তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টা এটা শিখবেন। বাংলাদেশ ব্যাংকের সদর 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 দপ্তর, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর কথা এটা শিখতে হবে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের কাজ, এইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ, এটা হচ্ছে 3 স্টারের উপরে যদি 5 স্টার দেওয়া যায় তাহলে হচ্ছে 5 স্টার। 5 স্টার কেন, কারণ ভাইভাতে জিজ্ঞাসা করো, বলো তো বাবা বাংলাদেশ ব্যাংকের কি কাজ। এটা মানে করেন যে ভাইভাতে যদি 10টা প্রশ্ন আপনি শিখা যান, যে আমি 10টা প্রশ্ন শিখবো, তার মধ্যে একটা কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে দেখেন, আমরা সবাই জানি, আমার কথাগুলো শুনবেন, আমি লেখার জন্য সময় দেব বা ভিডিও তো থাকবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা নিয়ে একটু বলি। দেখেন আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা হচ্ছে 1900 বাংলাদেশ স্বাধীনতা হচ্ছে 1971 সালের হচ্ছে 16ই ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে যে আমাদের যে বিজয় দিবস 16ই ডিসেম্বর। হ্যাঁ, আর বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠাও হচ্ছে এই 16ই ডিসেম্বর 1971। এখন এটা আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করবে, বলতো বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা কবে, আপনি বলবেন স্যার 16ই ডিসেম্বর 1971। তখন আপনার প্রশ্ন করবে, এই মিয়া 16ই ডিসেম্বর তো স্বাধীন হয়েছে, স্বাধীন হয়ে কি তুমি একটা ব্যাংক প্রতিষ্ঠা করে ফেললা? ওদিন তো সব অবসালো ছিল, কে কোথায় ছিল, কে গভর্নর, কে কি কেমনে ব্যাংক হইলো। আসলে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা আরো পরে হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে আর কি। হ্যাঁ, ফেব্রুয়ারি 1972 বা ওই সময় মানে পরের বছরে হয়েছে। তো এখানে ব্যাংক ডেট দিয়া প্রতিষ্ঠাটা এই ডেট দেওয়া হয়েছে। আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা 16 ডিসেম্বর 1971। তাহলে প্রতিষ্ঠা পরে হইলো, ব্যাংক ডেট এটা দিচ্ছে। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শাখা শাখা আমি যতটুকু জানি আমার ইয়াতে আছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে 10টা শাখা আছে। বর্তমান বাংলাদেশ ব্যাংকে 10টি কয়টি শাখা আছে? 10টি শাখা আছে। বাংলাদেশ ব্যাংকে টোটাল 10টি শাখা আছে। তার মধ্যে ঢাকাতে 2টা, একটু লিখে রাখতে পারেন যে ঢাকাতে ঢাকা দুইটা কি কি, একটা মতিঝিল আর একটা হচ্ছে সদরঘাট। মতিঝিল আর সদরঘাট। আর ঢাকার বাইরে বিভাগীয় শহরে বাকিগুলা, আর বগুড়াতে একটা সম্ভবত শাখা আছে, বগুড়াতে। হ্যাঁ, বগুড়াতে টোটাল শাখা হচ্ছে কয়টা বাংলাদেশ ব্যাংকের? 10টা। এখন আপনারা অনেকে আছেন যে আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংক, আপনারা অনেকে আছেন গ্রামে চাকরি করতে চান না, যে আমি আজীবন শহরে থাকবো, শহরে। হ্যাঁ, তো যারা শহরে থাকতে চান আজীবন, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা আদর্শ জায়গা।
এর কারণ আপনি দেখেন ওর যে 10টা শাখা সব বিভাগীয়তে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, হ্যাঁ, ওদিকে একটা জেলাতে আছে শুধু সম্ভবত বগুড়াতে, বাকি সবগুলা বিভাগীয় শহরে। তার মানে হচ্ছে আপনার মানে যত যাই হোক আপনার গ্রামে কখনো পোস্টিং নাই, কারণ গ্রামের শাখাই নেই বাংলাদেশ ব্যাংকের, তাহলে আপনি গ্রামে যাবেন কেমনে? হ্যাঁ, অর্থাৎ আপনার বাধ্যতামূলক কোথায় থাকতে হবে? বিভাগীয় শহরে আপনার পোস্টিং হবে আর কি। গ্রামে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নাই, উপজেলাও তো বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নাই, ঠিক আছে? উপজেলাও তো বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নাই, তাহলে বাংলাদেশ ব্যাংকের শাখা শুধুমাত্র শহরাঞ্চলে আছে। হ্যাঁ, শহরাঞ্চলে আছে, সো আপনার আজীবন শহরে থাকবেন। আচ্ছা, সদর দপ্তর এটা ঢাকা মতিঝিল, ঢাকা মতিঝিল, ঠিক আছে? আচ্ছা, কাজ, এই কাজটাই হচ্ছে মেইন, কাজটাই হচ্ছে মেইন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের কি কাজ? আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে আমি একটু বলি, এটা আপনারা যেহেতু ব্যাংকিং সেক্টরে ঢুকবেন, ব্যাংকের সম্পর্কে আপনার আপনার নলেজ মানে কিছু জিনিস আপনার আইকিউ আগে থেকে থাকতে হবে কিছু বিষয়। যেমন দেখেন, এই যে আমরা যে বাংলাদেশ ব্যাংক বলি না, এই বাংলাদেশ ব্যাংক বলি না, বাংলাদেশ ব্যাংক কিন্তু নামেই ব্যাংক, এটা আসলে ব্যাংক না। কি? বাংলাদেশ ব্যাংক নামেই ব্যাংক, আসলে ব্যাংক না। এটা আবার কেমন কথা যে নামেই ব্যাংক? এর কারণ হচ্ছে আপনি যদি সোনালী ব্যাংকে যান, আপনি যদি রূপালী ব্যাংকে যান, আপনি যদি ধরেন কৃষি ব্যাংকে যান, যে কোনো একটা ব্যাংকে আপনি গেলেন, গিয়া বললেন ভাই আমি একটা অ্যাকাউন্ট করব, করেন। ভাই আমি একটা এফডিআর করব, করেন। ভাই আমি একটা এলসি করব, করেন। সব করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে গিয়া যদি বলেন ভাই আমি মাসে মাসে ডিপোজিট করবো 500 টাকা করে, মাসে মাসে 1000 টাকা করে ডিপোজিট করবো 5 বছরের জন্য, আপনার জন্য বাংলাদেশ ব্যাংকে এই সুযোগ নাই। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আমজনতার জন্য সুযোগ নাই। তাহলে বাংলাদেশ ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক হচ্ছে গার্ডিয়ান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি অভিভাবক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি অভিভাবক। কার অভিভাবক? এই যে সকল ব্যাংকের অভিভাবক। বাংলাদেশ ব্যাংক এই যত ব্যাংক আছে এই সকল ব্যাংকে কন্ট্রোল করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নামেই ব্যাংক, আসলে এই হচ্ছে অ্যাডমিন ক্যাডারের মতো। বিসিএস এ যতগুলো ক্যাডার আছে, অ্যাডমিন ক্যাডার হচ্ছে সকল ক্যাডারকে কন্ট্রোল করে, বুঝেন তো? সেম একইভাবে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই সোনালী ব্যাংকে কন্ট্রোল করে, রূপালী ব্যাংকে কন্ট্রোল করে, কৃষি ব্যাংকে কন্ট্রোল করে। টোটাল কত? 60+ ব্যাংক। এখন কত? এই বর্তমানে শিডিউল ব্যাংক কয়টা? লাস্ট আমি জানি না, সম্ভবত আমি 61টা পর্যন্ত ছিল, 61 না 63, কেউ জানেন কিনা? যাই হোক, যে যতগুলাই থাকুক এটা আমি দেখে বলতে পারবো। হ্যাঁ, যত ব্যাংক আছে প্রাইভেট বলেন পাবলিক বলেন, বাংলাদেশের যত যা আছে এই সবগুলোর অভিভাবক হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। অন্য ব্যাংক কেমনে চলবে সেটা ডিসাইড করে বাংলাদেশ ব্যাংক, এভরিথিং বাংলাদেশ ব্যাংক কন্ট্রোল করে। তার মানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে নামী ব্যাংক, এ হচ্ছে অন্য ব্যাংকের ব্যাংক। অর্থাৎ সোনালী ব্যাংকের কাস্টমার আপনি আমি, রূপালী ব্যাংকের কাস্টমার আপনি আমি, আর বাংলাদেশ ব্যাংকের কাস্টমার হচ্ছে অন্য ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কাস্টমার হচ্ছে সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাস্টমার হচ্ছে বিডিবিএল, বাংলাদেশ ব্যাংকের কাস্টমার হচ্ছে আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাস্টমার হচ্ছে সিটি ব্যাংক। হ্যাঁ, ওরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাস্টমার। আমরা আমাদের মতো ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের কাস্টমার না, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা কন্ট্রোলিং ব্যাংক। ওকে, আচ্ছা, এখন বাংলাদেশ ব্যাংক তাহলে কি করে দেখেন, বাংলাদেশ ব্যাংক কি করে? এই যে দেখেন, এই যে সামনে ঈদ আসতেছে, হ্যাঁ, বা সামনে ঈদ আসতেছে, এখন এই ঈদে কি করবেন? নতুন নতুন টাকা, নতুন টাকা 62। আচ্ছা, সমস্যা নাই, আমি এই যখন সংখ্যা লিখবো আমি এক ক্লিকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখাই লিখে দিব আর কি। দেখেন 61 না 62টা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আছে, আমি ঢুকবো আর কি লেখার আগে। তো দেখেন এর কাজ কি? এর কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করা, অন্যান্য সকল ব্যাংককে নিয়ন্ত্রণ করা,
জিকে যে ক্লাসগুলো হবে, এই যে আমি যা যা লিখে দিতেছি এইটাই আপনার খাতায় লিখবেন, এটাই আপনার নোট, আলাদা খাতা বানাবেন। এই যে আমি যা লিখে দিতেছি এটাই আপনার নোট, একদম নোট আকারে লিখে দিচ্ছি, এটাই ক্লাস নোট, এটাই নোট। ক্লিয়ার? বড় যে প্রশ্নগুলো লিখতে হয় ওগুলো আমি লিখে দিব, আর এগুলা খুচরা যেগুলো আছে এগুলা এটাই ক্লাস নোট, এটাই নোট আপনার। কাজ কি? অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করা। কাজ কি? মুদ্রানীতি, মুদ্রানীতি প্রচলন করা। মুদ্রানীতি প্রচলন না, প্রণয়ন, হ্যাঁ প্রণয়ন, মুদ্রানীতি প্রণয়ন করা। আচ্ছা, মুদ্রানীতি একটা জটিল জিনিস, এটা ইকোনমিক্স এর জটিল জিনিস, অত আমার বোঝা জানার দরকার নেই। জাস্ট মনে রাখবেন বাংলাদেশ ব্যাংক হচ্ছে মুদ্রা ছাপায়, মুদ্রা কি করবে না করবে, কতটুকু ছাপবে, কতটুকু সম্পদের সাথে রেশিও থাকবে, এই ব্যাপারগুলা হচ্ছে মুদ্রানীতির মধ্যে থাকে। হ্যাঁ, এতটুকু বুঝতে হবে, এর আর দরকার নেই, কারণ আমরা কমার্স পড়ি নাই সবাই। হ্যাঁ, এটা দরকার নেই, জাস্ট এটা মনে রাখবেন বাংলাদেশ ব্যাংক হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করে। তারপর হচ্ছে কি? টাকা ছাপানো। ছাপানো, আমি চাইলেই টাকা ছাপাইতে পারবো না, বাংলাদেশ ব্যাংক এই টাকা ছাপানোর কাজ করে, যে কতটুকু টাকা ছাপানো হবে, কত হাজার কোটি টাকা ছাপানো হবে, সেটা বাংলাদেশ ব্যাংক ছাপায়। তারপরে কি করে? ক্লিয়ারিং হাউস, এটার নাম কি? নিকাশ ঘরের কাজ করে। নিকাশ, হ্যাঁ নিকাশ ঘরের কাজ করে। কিসের কাজ করে? নিকাশ ঘর। নিকাশ ঘর কি? ব্র্যাকেটে লেখেন ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস কি বলে দিব। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে বলি, এটা আমি ডিটেলস পড়াবো। বাংলাদেশ ব্যাংকে কেন নিকাশ ঘর বলা হয়, এটা একটা টিকা আসবে। হ্যাঁ, 3 নম্বরে থাকতে পারে, ওটা আমি আলাদাভাবে পড়াবো। জাস্ট এতটুকু বলে রাখি, নিকাশ ঘর ক্লিয়ারিং হাউস কি? ধরেন আপনি সোনালী ব্যাংক থেকে টাকা ডাচ বাংলা ব্যাংকে পাঠাবেন, তো সোনালী ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে ডাইরেক্ট টাকা যাওয়ার কোনো সুযোগ নাই। পাবেন কোথায়? ধরেন এই সোনালী ব্যাংকে পাঠাবেন, এসবিএল থেকে আপনি পাঠাবেন কোথায়? ডিবিবিএল। তাহলে এসবিএল থেকে ডিবিবিএল এ টাকা ডাইরেক্ট পাঠানোর সুযোগ নাই। মাঝখানে কি করবে? এই যে ধরেন এসবিএল, মাঝখানে এই যে মাঝখানে ক্লিয়ারিং হাউস না, মাঝখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ভায়া হিসেবে কাজ করে। হ্যাঁ, তো ডাচ বাংলা আর হচ্ছে সোনালী ব্যাংক আর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, এই দুটার মাঝখানে বাংলাদেশ ব্যাংক ভায়া হিসেবে কাজ করে। হ্যাঁ, যে এক ব্যাংকের চেক যখন আরেক ব্যাংকে দেন, ধরেন আপনি সোনালী ব্যাংকের একটা চেক দিলেন, সোনালী ব্যাংকে এসে ডাচ বাংলা একটা চেক দিলেন, ও মা সোনালী ব্যাংক আলা বললো ভাই এটা তো সোনালী ব্যাংক, তুমি ডাচ বাংলা চেক দিছো কে? এখানে তো ডাচ বাংলা চেক ভাঙা যাবে না। তখন কি করবে? আপনার চেকটা ওই সোনালী ব্যাংকে জমা দিয়ে দিলেন। তখন এই সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে এই চেকটা পাঠায় যে ভাই আমার নাম তো সোনালী ব্যাংক, আমার দিচ্ছে ডাচ বাংলা চেক, এটা আমি কি করব? ডাচ বাংলা কয় অসুবিধা নাই, আমি দেখতেছি, মানে বাংলাদেশ ব্যাংকে আমি দেখতেছি। বাংলাদেশ ব্যাংক এই ডাচ বাংলারে বলে, এই তোমার তো একটা চেক আইছে এত টাকা, কি করব? ডাচ বাংলা বলে, প্রস্তাব আপনি টাকাটা দিয়ে দেন, আমি আপনারে দিয়ে দিতেছি। বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে সেই চেকের টাকাটা দিয়ে দিল, ডাচ বাংলা ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা দিয়ে দিল। তাহলে কি করলো? এই ঝামেলা ক্লিয়ার করলো, লেনদেন ক্লিয়ার করলো, ঝামেলা ক্লিয়ার করলো। এই জন্য এর নাম হচ্ছে ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর। ক্লিয়ারিং হাউসের বাংলা হচ্ছে নিকাশ ঘর। টিকা আসতে পারে নিকাশ ঘর, ইংরেজিতে আসতে পারে ক্লিয়ারিং হাউস, দুটাই আসতে পারে, একটু স্টার দিয়ে রাখলাম। তাহলে বুঝাই দিলাম হোয়াট ইজ ক্লিয়ারিং হাউস। ঠিক আছে, তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই ক্লিয়ারিং হাউস হিসাবে কাজ করে। ব্যাংক জিকে বাংলায় আসে নাকি ইংরেজিতে? ব্যাংক জিকে ইংরেজিতে আসে, কিন্তু আপনার এখন তো শিখতেছেন, এটা তো আপনার বাংলায় শেখা লাগবে। এটা কি আপনি পারবেন না যে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারিং, মানে ওখানে লেখাটা ইংরেজিতে আসে, সমস্যা নেই, আপনি শিখেন বাংলাতেই, আপনি এটা পারবেন। ঠিক আছে, আপনি একজন গ্রাজুয়েট ছিলেন, আমি বললাম না সেদিন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তাহলে এটা কি আপনি ইংরেজি তাইলে পারবেন না? আপনার মধ্যে যদি তথ্য থাকে আপনি পারবেন, ভয়ের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, ব্যাংকের বাংলা বাদে সব ইংরেজি।
শুধু বাংলাটাই বাংলায় আসে, আর সব ইংরেজি, আইসিটি ইংরেজিতে, এভরিথিং ইংরেজিতে। ঠিক আছে, ওকে। তাহলে নিকাশ ঘর হচ্ছে ক্লিয়ারিং হাউস। আচ্ছা, আর কি কাজ করে বাংলাদেশ ব্যাংক? সরকারের ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে আরেকটা, দেখেন, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। বাংলাদেশ ব্যাংকের কি করে? সরকারি ব্যাংক, অর্থাৎ এই ব্যাংকটা কার? সরকারের পক্ষ থেকে কাজ করে। বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। আরো অনেক কাজ আছে, হ্যাঁ, জাস্ট আমি এগুলো একটু যতটুকু বললাম একটু মোটা দাগে লিখে রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চেক দিতে পারে না? না না, চেক, আহা, হ্যাঁ, এই যে দেখেন, এই ধরেন আপনি এই সোনালী ব্যাংকে চেক দিলেন, ধরেন সোনালী ব্যাংকে চেক দিলেন ঢাকার একটা শাখায়, আর আপনার ডাচ বাংলার চেক হয়েছে খুলনার একটা শাখা। আপনি কেমনে দিবেন এখানে ভাই? সম্ভব? আপনি ঢাকায় আছেন, ঢাকায় সোনালী ব্যাংকের চেক জমা দিলেন, কার চেক? আর যে শাখার চেক দিলেন সেটা খুলনাতে, কেমনে দিবে? তখন এই বাংলাদেশ ব্যাংক, এটাকে বলা হয় ক্লিয়ারিং এর কাজ। হ্যাঁ, আমি আমার খুশি ক্লিয়ারিং এর কাজ করি। হ্যাঁ, ব্যাচের কাজ বলি এটাকে, ব্যাচ। হ্যাঁ, ব্যাচ বলা হয়, এটা ভাষা আমি এটাও শিখাই দেবো, ব্যাচ। হ্যাঁ, BACH, ব্যাচ। তারপরে BEFTN, এগুলো আমি শেখাবো, প্রত্যেকটাই শেখাবো আর কি। ওকে, ওকে, তাহলে এটা হচ্ছে কি সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই তোলা শেষ হয়েছে কিনা একটু তুলেন, হ্যাঁ, তারপরে একটু মুছবো, একটু তুলবেন। যে কোনো ব্যাংকে গিয়ে অন্য ব্যাংকের চেকে টাকা পাওয়া যায়, তাহলে টাকা পাওয়া যায়, একদিন সময় লাগে, একদিন সময় লাগে, একদিন সময় লাগে। আচ্ছা, ও সবে আমি বলে দিব। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু কাজ আছে দেখেন, আরো কিছু কাজ আছে। ওই যে এক ভাই লেখছে রিজার্ভ সংরক্ষণ করা, রিজার্ভ সংরক্ষণ করা। আরো আছে ডলারের দাম নির্ধারণ করা। ডলারের দাম দেখবেন, এই যে ডলার বাড়তেছে কমতেছে, বাংলাদেশ ব্যাংক সেটা হচ্ছে ডলার নির্ধারণ করে দেয়, যে আজকে ডলার রেট 110 টাকা, আজকে ডলার রেট 112 টাকা, ডলারের রেট নির্ধারণ করে। আরো বেশ কিছু আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে আমি একটা লিখছিলাম যে নিকাশ, কোনটা যেন, এই যে নিকাশ ঘরের কাজ করে। হ্যাঁ, নিকাশ ঘরের কাজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলি, সোনালী ব্যাংকের একটু আলাদা আছে, সোনালী ব্যাংকের একটু আলাদা বিষয় আছে। যেমন আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের শাখা হচ্ছে কয়টা? 10টা। বাংলাদেশ ব্যাংকের শাখা আমি বলে দিচ্ছি 10টা, বাট আমাদের জেলায় আছে 64টা। তার মানে সব জেলায় এটা নাই, শুধু বিভাগীয়। হ্যাঁ, তো এখন বাংলাদেশ ব্যাংক তো পথে প্রান্তরে, গ্রামের শাখা নাই, উপজেলাতে শাখা নাই, আবার সব জেলাতেও নাই। তো সেখানে হচ্ছে যে ইভেন বাংলাদেশ ব্যাংকের তো মানে অন্য ব্যাংক তো টাকা জমা দেয় বাংলাদেশ ব্যাংকে, তো ভোট পাইবে কই? হ্যাঁ, ওর শাখা আছে 10টা। হ্যাঁ, তাহলে বাংলাদেশ ব্যাংকে যখন অন্য ব্যাংক টাকা জমা দিবে, কোথায় জমা দিবে? তো যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নাই সেখানে হচ্ছে সোনালী ব্যাংক আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে সোনালী ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। দেখেন না, সোনালী ব্যাংকের গেলে একটু অন্যরকম ভাব, কারণ আছে তো, কারণ ছাড়া তো ভাব নাই। আপনি আমার কাছে আসবেন, তখনই তো আমার ভাব বাড়বে। হ্যাঁ, আমি আপনার কাছে যাব, আমার দরকারে যাব, তখন তো আপনি ভাব দেখবেন, আমার কাছে আইসো। তো বিষয়টা সেরকম যে যেখানে বাংলাদেশ ব্যাংক নাই
সেখানে সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। এই তার মানে কি, বাংলাদেশের অন্য যত ব্যাংক আছে, ধরেন এই কৃষি ব্যাংকের কথা বলি, কৃষি ব্যাংকও সোনালী ব্যাংকের কাছে যায়। কেন যায়? কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠাবে, আমি মাঝে মধ্যে যাই, এখনো সোনালী ব্যাংকে যাই, মাঝে মধ্যে ফান্ড পাঠাতে হয়। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক নাই সব জায়গায়, তো সোনালী ব্যাংকের কাছে গিয়ে বলি যে ভাই আমি এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে পাঠাবো, অর্থাৎ সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওটা ওখানে জমা দিলে বাংলাদেশ ব্যাংকে চলে গেল। আবার আপনি কিছু টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আনেন, এখানে গিয়ে বলবেন ভাই আমার টাকা দেন। তো কৃষি ব্যাংক এই মানে বাংলাদেশ ব্যাংক সব জায়গায় নাই, সোনালী ব্যাংকের শাখায় যাবেন, নিকটস্থ শাখায়, সব শাখায় আবার না, নির্দিষ্ট শাখা আছে, যাবেন, সেখানে গিয়ে আপনি টাকা নিয়ে আসলেন। তার মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংকে সোনালী ব্যাংক। তো দেখা যায় জনতা ব্যাংকও সোনালী ব্যাংকে যাইতেছে, রূপালী ব্যাংকও সোনালী ব্যাংকে যাইতেছে, কৃষি ব্যাংকও সোনালী ব্যাংকে যাইতেছে, সব ব্যাংক সোনালী ব্যাংকে যায়। একটু ভাব তো দেখাই বই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো যাই হোক, হুম, ওকে, আচ্ছা, যাই হোক, তো আরেকটা বিষয় হচ্ছে আহ, আচ্ছা, আচ্ছা, আরো কাজ আছে, আমি জাস্ট বললাম বাংলাদেশ ব্যাংক অনেক কাজ আছে, হ্যাঁ, ওই যে সব অনেক 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 কাজ আছে, হ্যাঁ, অন্যান্য যত ব্যাংক আছে, আবার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, অর্থাৎ যত ইয়া আছে দেখবেন, ওই যে এনজিও যেগুলো আছে, হ্যাঁ, এগুলারও হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের হচ্ছে কিন্তু ইয়া করা লাগে, কন্ট্রোল করে। বাংলাদেশ ব্যাংকের এমআরএ একটা ইয়ে আছে দেখবেন, ওটা আলাদা নিয়োগ হয়, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এটা আমি পড়াবো, এমআরএ, হ্যাঁ, পড়াবো, একটু পরেই পড়াবো, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, ওইটাও বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। অর্থাৎ যত এনজিও আছে, এই বিমা আছে, এগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, ওদের কাজ অনেক, ঠিক আছে? ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে, ওকে, তো যাই হোক, তাহলে এই হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যে এখনই আমরা জানবো যে কয়টা ব্যাংক আছে, হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, হ্যাঁ, তফসিলি ব্যাংক, শিডিউল ব্যাংক, SCHDULED, শিডিউল বা তফসিলি, এই শিডিউল বানান ঠিক আছে, তফসিলি, শিডিউল বা তফসিলি ব্যাংক। আরেকটা আছে নন শিডিউল, বা অতফসিলি। এই দুটো আসে, এটা কোথায় কোথায় লাগবে? একটা হচ্ছে এমসিকিউ তে লাগবে, আর একটা হচ্ছে রিটনে লাগবে, একটা হচ্ছে ভাই লাগবে, আর হচ্ছে ব্যাংকের কাজে লাগবে। এই 4 জায়গায় লাগবে, প্রিলিতে লাগবে, রিটনে লাগবে, ভাইভাতে লাগবে, এবার আপনি যখন ব্যাংকটা করবেন তখনও লাগবে। ঠিক আছে? তো শিডিউলটা তফসিলি ব্যাংক আর হচ্ছে অতফসিলি ব্যাংক। এখন দেখেন, তফসিলি আর হচ্ছে অতফসিলি ব্যাংক, ওকে? আচ্ছা, তো এখন দেখেন, আচ্ছা, আচ্ছা, এখন দেখেন শিডিউল ব্যাংক কি? আচ্ছা, এটা ভাইবাতে জিজ্ঞেস করে আমার এক বন্ধু, এই যে কিছুদিন আগে ফোন দিছে, ইমার্জেন্সি, ও আবার পুলিশে এসবি তে চাকরি করে, ইমার্জেন্সি ফোন দিছে, মানে হোয়াটসঅ্যাপে পায় নাই, পরে আবার ইতে ফোন দিছে, আমার বলতেছে দোস্ত এই শিডিউল ব্যাংক আর অশিডিউল ব্যাংক কি আমার একটু কদেই। তা আমি বলতেছি ক্যারে তুই আবার পুলিশ থেকে চলে আসবি নাকি, হঠাৎ তোর শিডিউল নন শিডিউল ব্যাংক জানার কি দরকার পড়লো? মানে আমি একটু অবাক হয়েছি, যে ও চাকরি করে প্রায় 4-5 বছর পুলিশে, হয় যে না হচ্ছে আমার এক পরিচিত মানে হচ্ছে যে ইয়া দিব, ভাইবা দিবে,
তো তখন হচ্ছে যে এটা লাগবে তার ভাইবার জন্য ভাইবাতে, ঠিক আছে। তো পরে হচ্ছে আমি তারে মানে তার গার্লফ্রেন্ড পরীক্ষা দিবে আর কি, তো তারে জিজ্ঞেস করছে, তার গার্লফ্রেন্ড আবার আমার ক্লাস করে, এইটাও একটু বলে রাখি। তো পরে হচ্ছে আমারে ও মেসেজ দিছে যেটা আমার একটু পাঠাতো, আমি ওগুলো একটু ফরওয়ার্ড করে দিই, ঠিক আছে। পরে আমি তারে বলে দিলাম আর কি। আচ্ছা, তো যাই হোক, নর্মাল নর্মাল যদি কাউকে জিজ্ঞেস করে যে শিডিউল ব্যাংক কি, সে বলবে কি জানেন, যে সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আইন কানুন নিয়ম মেনে চলে তাদেরকে শিডিউল ব্যাংক বলে। এটা হচ্ছে আম জনতা বলবে। কে জনতা? আম জনতা। আপনি তো আম জনতা না, আপনি টু দা পয়েন্টে কথা বলবেন। দুইটা আইন আছে, দুইটা আইন যদি মানে তাহলে শিডিউল ব্যাংক, আর দুইটা আইন যদি পরিপূর্ণভাবে না মেলে সেটা হচ্ছে নন শিডিউল ব্যাংক। আচ্ছা, তাহলে শিডিউল ব্যাংক কি কি আইন মানবে দেখেন। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক, আচ্ছা এখানে লিখে দেন। বাংলাদেশ ব্যাংক আইন 1972 এক নম্বর। এটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ইংরেজিতে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। এই দুইটা যদি মানে, এই দুইটা মানলে শিডিউল ব্যাংক। স্পেসিফিক উত্তর দিবেন, স্পেসিফিক উত্তর। আপনি যদি এই দুইটা কথা বলতে পারেন যে স্যার বাংলাদেশ ব্যাংক আইন 1972 এবং ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, এই দুইটি আইন মেনে চলা যে ব্যাংকগুলো আছে এটার হচ্ছে শিডিউল ব্যাংক, ঠিক আছে। নেটওয়ার্ক সমস্যার কারণে রেসপন্স করতে পারছি না। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি ব্যাচের নতুন স্টুডেন্ট শারমিন আক্তার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, আরেকটু কথা বলি, যারা আমাদের আজকে নতুন ক্লাস করতেছেন এই নতুন গ্রুপে তাদেরকে একটু বলি, আমাদের এর আগে আমাদের ম্যাথের দুইটা টপিকের ক্লাস হয়েছে, লেকচার 1 লেকচার 2। সেটা হচ্ছে নাম্বার এন্ড ফ্র্যাকশন, আর হচ্ছে ওইটা হচ্ছে আমাদের আজকে যে ক্লাস করতেছেন যে গ্রুপে, এটার আগে আরেকটা গ্রুপ ছিল আমাদের। তো ওইখানে আমাদের একটু ভুল ছিল, আবার হচ্ছে কিছু মানে অন্যদেরও ইয়া ছিল, ওখানে বেশ কিছু রোহিঙ্গা ঢুকে গেছিল আর কি, মানে তারা ফি না দিয়েই 300-400 লোক ঢুকে গেছিল ওর মধ্যে আর কি। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা আমাদের এই গ্রুপটা নতুন করছি, এখানে শিফট করছি। আমাদের লাস্ট 3-4টা ক্লাস এখানে হইতেছে। হ্যাঁ, সো আগের ওই গ্রুপের দুইটা টপিকের ক্লাস আছে, আমি ওগুলো এখানে শিফট করে দিব। হ্যাঁ, আপাতত আজকে যে ক্লাস করতেছেন এই ক্লাস আগে কখনোই হয় নাই, এই টপিক আগে কখনোই হয় নাই, আজকে থেকেই শুরু আর কি, ঠিক আছে। আর আগের যে গাইডলাইন ক্লাস আছে দুইটা, ওইটা আমি এখানে নিয়ে আসবো দ্রুত, ঠিক আছে, শিফট করে দেব। আচ্ছা, আমার তো কোনো নেটওয়ার্ক সমস্যা নাই, এই যে আমার ফোনে স্মুথলি চলতেছে, এই যে আমার কোনো নেটওয়ার্ক সমস্যা নাই তো, আমার ফোনে নেটওয়ার্ক সমস্যা নাই, এই যে দেখেন আমার স্মুথলি চলতেছে। আমি তো নেটওয়ার্ক সমস্যা হলে বুঝি। ওকে, তাহলে আপনাদের হয়তো নেটের সমস্যা, আমার এখানে নেটের সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে এই দুইটা মানে শিডিউল, আর যদি এই দুইটা না মানে, এই যে এই দুইটা যদি পুরোপুরি না মানে, এই দুইটা যদি পুরোপুরি না মানে, এই যে এই দুইটাকে, হ্যাঁ 1 আর হচ্ছে 2, এই যে এই দুইটাকে যদি পুরোপুরি না মানে, তাহলে সেটা হচ্ছে নন শিডিউল। নন শিডিউল ব্যাংক। আচ্ছা, সব ঠিক আছে, ওকে। আজ ক্লিয়ার হলো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে এখন থেকে ক্লিয়ার কথা বলবেন যে এটা হলে শিডিউল, এটা না হলে নন শিডিউল। আন্দাজে বলা যাবে না, নিয়ম মানে না। তার নিয়ম না মানলে চলে কেমনে? চলার একটা রাস্তা থাকে না যে চলবো কেমনে আমি।
হ্যাঁ, অবশ্যই চলার আছে। ঠিক আছে, এই একজন আমাকে বলেন তো সর্বশেষ ব্যাংক কয়টা, এই যে শিডিউল ব্যাংক কয়টা, 61 নাকি সর্বশেষ? একটু আমাকে একটু বলেন তো একজন, কারা কারা জানি তোকে কমেন্ট করছিলেন। হ্যাঁ, আমি লাস্ট 1-1.5 মাস দেখি নাই যে শিডিউল ব্যাংক কয়টা। আপনাদের তো লিখে দিতে হবে এখন আমার, যে এতগুলা শিডিউল ব্যাংক আছে। আচ্ছা আমি একটু দেখি, বিবি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা আমি ঢুকে গেছি অলরেডি। বাংলাদেশ ব্যাংক, আপনারা এগুলা মাঝে মাঝে দেখবেন। হ্যাঁ, এই যে আমি এই যে মাত্র ঢুকলাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। আপনি যতদিন পর্যন্ত ব্যাংকের চাকরির পরীক্ষা দিবেন, বিভিন্ন কিছু চেঞ্জ হয়। মানে বর্তমানে বাংলাদেশের রিজার্ভ কত আছে এটা চেঞ্জ হয়, বর্তমানে ডলার রেট কত এটা চেঞ্জ হয়, বর্তমানে ব্যাংক কয়টা আছে, বই খোঁজার দরকার নেই। এই যেমন আজকে ধরেন আমি আপনাদেরকে 61টা বা 62টা লিখে দিব, এটা কিন্তু চাইলে 20 দিন পরে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে আপডেট থাকবেন? আপনি হচ্ছে এই যে এখানে বাংলাদেশ ব্যাংকের এই যে বাংলাদেশ ব্যাংকের একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের যা যা আছে এখানে সবই দেওয়া থাকে। হ্যাঁ, আপনারা এগুলাতে একটু অভ্যস্ত হবেন আর কি। হ্যাঁ, এগুলাতে একটু অভ্যস্ত হবেন। ঠিক আছে, এগুলোতে একটু অভ্যস্ত হবেন। হ্যাঁ, বাংলা সিটিজেন চার্টার, উইকিপিডিয়া, হিস্টোরি, ব্রাঞ্চ। হ্যাঁ, 10টা শাখা, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের 10টাই শাখা এখনো, এটা কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঘোড়া ডিপ হয়ে গেল। বাংলাদেশ ব্যাংক হোম, মানে আপনাদের যদি কখনো কোনো কিছুতে কনফিউশন হয়, হ্যাঁ, ডাইরেক্ট এখানে চলে যাবেন, এখানে সব আছে ভাই। হ্যাঁ, এখানে সব আছে, যে কয়টা কি আছে না আছে সব আছে এখানে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক বিবি, ওয়েবসাইট স্লো নাকি? মনিটরি পলিসি, পাবলিকেশন, about us, আচ্ছা আমি দেখা বলি। হ্যাঁ, না আপনারা কেউ পাইছেন? তাহলে আমি একটু লিখে দিই, এটা কি 61টা না 62টা একটু বলেন তো আমাকে কমেন্টে, আমার একটু খুঁজতে সময় লাগতেছে। হ্যাঁ, তাহলে অন্যদিকে যাব আমি আর কি। হ্যাঁ, ফিনান্সিয়াল সিস্টেম, আমার এখানে নেট কাজ করতেছে না। আচ্ছা তাহলে 62টা, ওকে ওকে, তাহলে একটু লিখে রাখেন। হ্যাঁ, তাহলে 62টা ফাইনাল। হ্যাঁ, সর্বশেষ কি কেউ বলতে পারেন? সিটিজেন ব্যাংক নাকি সর্বশেষ, নাকি হচ্ছে এই যে আরেকটা ব্যাংক হলো সর্বশেষ? সর্বশেষ কি নাম একটু বলেন তো, সর্বশেষ ব্যাংক। আমার এখানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢোকা একটু ঝামেলা করতেছে আর কি। হ্যাঁ, সর্বশেষটা কি? সর্বশেষটা কি? 62টা বুঝলাম, সর্বশেষটা আসবে পরীক্ষাতে। সর্বশেষ কি? 62টা বুঝছি। ডিজিটাল ব্যাংক, নগদ। আচ্ছা নগদ, আচ্ছা সর্বশেষ তাহলে নগদ ডিজিটাল ব্যাংক। হ্যাঁ, তাহলে সর্বশেষ হচ্ছে নগদ, নগদ ডিজিটাল ব্যাংক, নগদ ডিজিটাল ব্যাংক। এই যে এটা, হ্যাঁ, এটা একটু স্টার দিয়ে লিখে রাখেন, কারণ এটা আবার 15 দিন পর পরিবর্তন হইতে পারে। আরেকটা ব্যাংক হলো, তাহলে এটা হয়ে যাবে 63। এখানে এখন নগদ সর্বশেষ ডিজিটাল ব্যাংক।
এটা আরেকটা হয়ে যাবো, বাকি হয়ে যাবো তখন। মানে এটা একটু খেয়াল রাখবেন, এর জন্য আমি স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, সর্বশেষ হচ্ছে ওকে নগদ ডিজিটাল ব্যাংক। তাহলে সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক। ওকে, ওকে, শিডিউল নন শিডিউল। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, এই আমি যতগুলা ব্যাংক পড়লাম শিডিউল নন শিডিউল যা যা মিলায় আর কি। হ্যাঁ, শিডিউল ব্যাংক, তো এদের মধ্যে আবার ব্যাংক দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আর হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক। স্পেশালাইজড ব্যাংক। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক কোনগুলা? সরকার, আমার গরম লাগতেছে, ঘামতেছি, আমার খেয়ালই নাই। সরকার হচ্ছে দেশের বাণিজ্যিক কার্যক্রম চালানোর জন্য, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজে মাথায় আজীবনের জন্য সেট হয়ে যাবে। সরকার তার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য, মানে দেশের, হ্যাঁ, আচ্ছা, তো বাণিজ্যিক কার্যক্রম কি করে? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য, সরকার তার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য কিছু ব্যাংক অনুমোদন দিয়েছে বা হচ্ছে কিছু ব্যাংক বানাইছে। এগুলা হচ্ছে আপনার কি ব্যাংক বলা হয়? এগুলাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়, এগুলাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। এখন দেখেন, তো বাণিজ্যিক ব্যাংকের কোনগুলো আছে একটু এক্সাম্পল বলি। যেমন হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী, রূপালী বানান কি? রূপালী। তারপরে অন্য যত ব্যাংক আছে, যত ব্যাংক আপনারা নাম জানেন আর কি। হ্যাঁ, সোনালী, রূপালী, বি ডি বি এল, তারপরে হচ্ছে অগ্রণী, অগ্রণী ব্যাংক, তারপরে যত প্রাইভেট ব্যাংক আছে আর কি। হ্যাঁ, প্রাইভেট ব্যাংকের মধ্যে কি কি আছে? ধরেন হচ্ছে আইএফআইসি ব্যাংক, তারপর হচ্ছে ডি বি এল। হ্যাঁ, এগুলো হচ্ছে কি বাণিজ্যিক কার্যক্রম করে। বাণিজ্যিক কার্যক্রম বলতে কোনগুলা? টাকা জমা নেওয়া, এইসব জমা দেওয়া, ট্রান্সফার করা। হ্যাঁ, একটু কাজও লিখে দিই। হ্যাঁ, কাজ, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি কি কাজ? একটা হচ্ছে কি বলে, অর্থরে কি বলে? আচ্ছা, টাকা জমা নেয়া, তারপরে হচ্ছে অর্থ জমা। আচ্ছা, টাকার শব্দটা জানি, শব্দটা আমার মনে আসতেছে না, সুন্দর একটা শব্দ আছে। আচ্ছা, আপাতত আপনাদের আমি বুঝাইলাম যে টাকা জমা নেওয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে অর্থ স্থানান্তর, অর্থ মানে ইংরেজিটা ভালো আসে, ফান্ড ট্রান্সফার আর কি। হ্যাঁ, স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তর, ট্রান্সফার। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে? এলসি মানে লেটার অফ ক্রেডিট বা এলসি করা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি আর কি আছে? লোন, লোনের বাংলা কি? লোন জানি কি দেয়, লোনের বাংলা কি? ঋণ, ঋণ দেয়া। হ্যাঁ, ঋণ দেয়া। আর কি কাজ করে ব্যাংক?
আমানত, আমানত, এই যে সুন্দর শব্দ আমানত। আমানত আমি খুঁজতেছিলাম, এইটার আমানত লেখেন। হ্যাঁ, আমানত, আমানত, সরি, আমানত। হ্যাঁ, আমানত সংগ্রহ, আমানত সংগ্রহ করা। আমানত শব্দটা খুঁজতেছিলাম। ডিপোজিট, ডিপোজিট, আমানত। হ্যাঁ, ডিপোজিট। এই শব্দগুলো একটু ইংরেজিতে পাশে লিখে রাখেন। হ্যাঁ, আমানত। ব্যাংকে যখন আপনি চাকরি করবেন, ম্যানেজার বলবে যাও ডিপোজিট নিয়ে আসো। ডিপোজিট নিয়ে আসো মানে লোকজন যাও, যে অ্যাকাউন্ট করাও, লোকজন এফডিআর করাও, যাতে লোকজন অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে টাকা জমা রাখে, মানে ডিপোজিট কালেকশন আছে। হ্যাঁ, ডিপোজিট কালেকশন। আর হচ্ছে অর্থ স্থানান্তর, ট্রান্সফার করা, ওই যে বললাম এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, এক দেশ থেকে আরেক দেশ। হ্যাঁ, তারপর লেটার অফ ক্রেডিট, এলসি। লেটার অফ ক্রেডিটটা হচ্ছে আমি বড় করে পড়াবো, এলসিটা বড় করে পড়াবো। হ্যাঁ, এটা একটু স্টার দিয়ে রাখেন। এলসিটা হচ্ছে আলাদা আসবে, এলসিটা আলাদা আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে হোয়াট ইজ এলসি। আবার হচ্ছে আপনার রিটেন পরীক্ষায় আসবে, তো আসবেই, বহুতবার আইসে, আবার আসবে। এলসিটা আমি আলাদা ভাবে পড়াবো আর কি। এলসি, লেটার অফ ক্রেডিট, একটু সংক্ষেপে বলি। লেটার অফ ক্রেডিট কি? ধরেন আপনি হচ্ছে, ধরেন ইউএসএ, আপনি ইউএসএ থেকে একটা পণ্য বাংলাদেশে আনবেন, ইউএসএ থেকে একটা পণ্য বাংলাদেশে আনবেন, ঠিক আছে? এখন ওই পণ্যের দাম হচ্ছে ধরেন হচ্ছে সাপোজ $1,00,000। হ্যাঁ, কত না? 1,00,000, ওই যে প্রোডাক্ট ইউএস থেকে আনবেন। এখন $1,00,000 তো কি বলে বাংলাদেশ থেকে আপনি নিয়ে যাওয়ার পাওয়ার নাই, আছে পাওয়ার অনুমতি নেই। তো তখন আপনি বাংলাদেশ আনবেন, তখন বাংলাদেশে ধরেন সোনালী ব্যাংক আছে। হ্যাঁ, এই সোনালী ব্যাংকের কাছে গেলেন যে ভাই আমি ওই দেশ থেকে একটা পণ্য আনবো, এত টাকা আমি কি করব? তখন সেইখানে সোনালী ব্যাংক এখানে করে একটা চিঠি দিবে। চিঠি মানে লেটার, এই যে লেটার অফ ক্রেডিট, এলসি, লেটার অফ ক্রেডিট। চিঠিতে লেখা থাকবে, চিঠি মানে হচ্ছে একটা সিকিউরিটি, যে এই তুমি হচ্ছে টাকা পাঠায় দাও, এই পণ্য পাঠায় দাও, এই টাকা দায়ভার আমি নিলাম, এই টাকা আমি দিয়ে দেব। লেটার অফ ক্রেডিট, ঠিক আছে? এলসি। আর সোনালী ব্যাংকে হুদাই দিব না, এখানে গিয়ে আপনি টাকা দিলে সোনালী ব্যাংকের সাথে আপনার একটা লেনদেন থাকবে আর কি। হ্যাঁ, যে না, হ্যাঁ, তখন এরে চিঠি পাঠাই দিব যে এই এরে টাকা দাও। চিঠি মানে এলসি, লেটার অফ ক্রেডিট। সে তখন এই পণ্যগুলো এখানে পাঠাই দিবে, তো সোনালী ব্যাংক ওই ব্যক্তির পক্ষে তারা টাকা দিয়ে দিবে, মানে একটা ইয়া নিল আর কি, লেনদেন করা আর কি। জাস্ট হচ্ছে লেটার অফ ক্রেডিট হচ্ছে দুইটা দেশ থাকবে, এক দেশ থেকে আরেক দেশে পণ্য আনা নেওয়া করবে, তখন হচ্ছে যে সিকিউরিটি দেওয়া। দেখবেন এই মানে কিছুদিন আগে বাংলাদেশে যখন ডলার সংকট হলো, ডলার সংকট বলতেছিল ব্যবসায়ীরা কান্দে কান্দে টিভি নিউজে, ভাই এলসি করতারি না, এলসি করতারি না, এলসি করতারি না। এলসি মানে হচ্ছে বিদেশ থেকে পণ্য আনতে পারতেছে না। কেন পণ্য আনতে পারতেছে না? কারণ ব্যাংকে ডলার নাই, দেশে ডলার নাই, ডলার সংকট ছিল। ডলারের দাম 124 টাকা হয়ে গেছিল, কোন ব্যাংকে ডলার নেই। একটা ডলার যদি এই ইউএসএ যে ব্যাপারটা থাকে, হে তো আর টাকা চিনে না, হে চিনে কি? ডলার। এখন সোনালী ব্যাংকে নো ডলার, তাহলে ওর কাছে নিজের কাছে ডলার নাই, ও কি বলতে পারবো যে তোরা আমি $1,00,000 দিয়ে দিব? সে বলতে পারবে না, বিধায় পণ্য আনা হবে না দেশে। পণ্য আনা না হলে কি হবে? বাণিজ্য বন্ধ হয়ে যাবে, বৈদেশিক বাণিজ্য। হ্যাঁ, আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যাবে। তার মানে এলসিটা খুব শুনবেন, এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, এটা হচ্ছে সেই এলসি। তো যাই হোক, এটা হচ্ছে লেটার অফ ক্রেডিট বা এলসি করা। তারপরে হচ্ছে ঋণ দেওয়া, আরো অনেক কাজ আছে। ওই যে এক ভাই বলছে যে কি বলে লাভ লেটার না, বৈদেশিক বাণিজ্য করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, বীমা ও অ্যাসেট ম্যানেজমেন্ট, লকার সেবা। হ্যাঁ, লকার সেবা আছে, রাইট, লকার সেবা আছে। মধ্যস্থতাকারী, জিম্মাদার, অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতেছেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতেছেন। দেখো, এই হচ্ছে এলসি। এই তো ঠিক আছে। ও তাহলে এটা গেল হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।
এলসি কি সকল দেশের সাথে করা যায় নাকি নির্দিষ্ট দেশের সাথে, যে মানে ইন্টার ব্যাংকিং যে সকল ব্যাংকের মধ্যে লেনদেন করা যায় সেখানে করা যাবে। অর্থাৎ ধরেন বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে আপনি এলসি করবেন, তাহলে সোনালী ব্যাংকের সাথে বিভিন্ন দেশের, হ্যাঁ, যে দেশের এলসি ইয়া আছে আর কি, হ্যাঁ, ব্যাংকিং, এটা হচ্ছে ইসের মাধ্যমে হয়, সুইফট। আচ্ছা, অনেক কিছু বলতেছি যে সুইফট আমরা আলাদা ভাবে পড়াবো, মানে হচ্ছে সব দেশে না, যেমন আপনি ইয়ের সাথে পারবেন না, এই মানে যেসব যে দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি আছে, যে দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যাংকের সাথে কমিউনিকেশন আছে, সেইগুলো থেকে পারবেন। যেমন আজরাইল বলে আর কি, আজরাইলের সাথে বাংলাদেশের কোনো বৈদেশিক যোগাযোগ নাই। সো আজরাইলের কোন ব্যাংকের সাথে বাংলাদেশের কোন ব্যাংকের কোন যোগাযোগ নাই, এই জন্য আপনি চাইলেও আজরাইল থেকে কোন আজরাইল বাংলাদেশে আনতে পারবেন না, ঠিক আছে। আর আজরাইলের আছে কি, খালি অস্ত্র, হ্যাঁ, ইসরায়েলের সকল অস্ত্র ছাড়া আর কিছু নাই। সো এই হচ্ছে অস্ত্র আর কি। আচ্ছা, হ্যাঁ, তো আপনি আনতে পারবেন যদি আপনার ওই দেশের সাথে চুক্তি থাকে। আচ্ছা, দেখেন এখান থেকে এখন যেটা লিখবো, এখান থেকে প্রশ্নটা অনেকবার আসছে। আপনি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে যাবেন দেখবেন এই প্রশ্নটা অনেকবার আসছে। কি প্রশ্ন দেখেন, বিশেষায়িত ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক সেটা কি জিনিস? বাণিজ্যিক ব্যাংকের জন্য, বাণিজ্যের জন্য বাংলাদেশ মানে বাণিজ্যের জন্য সরকার অনেকগুলো ব্যাংক বানাইছে, দেখাইছি নাম, সোনালী, রূপালী, অগ্রণী, যা যা আছে, হাবিজাবি, সিটিমিটি যা আছে, এগুলো বাণিজ্যিক কার্যক্রমের জন্য, কিছু উদ্দেশ্যের জন্য, কিছু উদ্দেশ্য, একটা উদ্দেশ্য বা স্পেশাল কোন উদ্দেশ্যের জন্য সরকার আবার কয়েকটা ব্যাংক বানাইছে, যে সবাই যদি বাণিজ্য করে তাহলে এইখানের উন্নয়ন কে করবে, সবাই যদি বাণিজ্য করে তাহলে এই সেক্টরে কে কাজ করবে। এই জন্য সেই সরকার, যেমন বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, কৃষি নির্ভর দেশ, তাহলে আমাদের এখানে কৃষি নিয়ে কাজ করা দরকার স্পেশালি। এই জন্য বাংলাদেশ সরকার সব থেকে বড় যে বাংলাদেশ ব্যাংক তখন বিশেষ কৃষির জন্য ইয়া বানাইছে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বিশেষ ব্যাংক কয়টা? বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। এটা হচ্ছে, একটু লিখে রাখেন, সব থেকে বড় ব্যাংক, বড় বিশেষায়িত ব্যাংক, লার্জেস্ট স্পেশালাইজড ব্যাংক, লার্জেস্ট স্পেশালাইজড ব্যাংক বাংলাদেশের একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। 2 নম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আচ্ছা, এই দুইজন হচ্ছে আগে একই সংসার ছিল, বুঝছেন, এই দুজন আগে একজন ছিল দুজন, হ্যাঁ, একজন। তো দেখেন বাংলাদেশের যে কয়টা বিভাগ আছে, এখন কয়টা বিভাগ বলেন, বিভাগ কয়টা আছে বাংলাদেশে? আমি ভুলে গেছি, বাংলাদেশের বিভাগ কয়টা আছে বলেন? হ্যাঁ, এই কর্মসংস্থান ব্যাংক বিষয় তো ব্যাংক না, ওটা নন শিডিউল ব্যাংক। আচ্ছা, বাংলাদেশের বিভাগ কয়টা আমি ভুলে গেছি, 8টা বিভাগ আর শিক্ষা বোর্ড, আমি ভুলাই ফেলি, 8টা না কয়টা বিভাগ, যাই হোক। তো এই আগে এই দুজন এক ছিল, পরে হচ্ছে ছাড়াগাড়া হয়ে গেছে আর কি, ডিভোর্স হয়ে গেছে। কি ডিভোর্স দেখেন, বাংলাদেশের যদি আমি আঁকি, ম্যাপ আঁকতে পারি না, ধরেন এরকম কোন রকমে আঁকলাম, জাস্ট আমি একটু বুঝানোর জন্য আর কি, হ্যাঁ, ধরেন বাংলাদেশের ম্যাপ তো মোটামুটি এরকম,
এই এইখানে, হ্যাঁ, এই অংশটা, এই যে এখানে আছে রাজশাহী আর এখানে আছে রংপুর, এই অংশটাই হচ্ছে বাংলাদেশের এই রাকা। অর্থাৎ আগে পুরা বাংলাদেশ ব্যাপী ছিল বাংলাদেশ কৃষি ব্যাংক, কিন্তু 1982 সালে 82 না 87-তে, হ্যাঁ, 1987 সালে এরশাদ সরকার আইসা এই রাকাবকে আলাদা করে দেয়। হ্যাঁ, অর্থাৎ ওই দুই বিভাগের যে পার্টটা ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের, ওই দুই বিভাগের ওই পার্টটাকে সে আলাদা করে ফেলে, যে রাজশাহী রংপুরের এর একটা আলাদা ব্যাংক বানাই দিলাম, সেটা হচ্ছে কি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। হ্যাঁ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি উন্নয়ন ব্যাংক। কি কি নিয়ে? এর মধ্যে আছে রাজশাহী আর হচ্ছে রংপুর বিভাগ। তাহলে বাকি এই দুইটা বিভাগ নিয়ে, হ্যাঁ, এই দুইটা বিভাগ নিয়ে হচ্ছে রাকাব। তাহলে বাকি থাকে কি 6টা। এই দুইটা হচ্ছে 2 বিভাগ আর এটা হচ্ছে 6 বিভাগে। বাংলাদেশ কৃষি ব্যাংক আছে 6 বিভাগে, রাকাব আছে 2 বিভাগে। এখন ধরেন, আচ্ছা অনেকদিন অভ্যাস নাই, যাই হোক, এখন শুনেন, মূল কথায় আসি। ব্যাংকে আবেদন করেন, বুঝা করছেন না বুঝা করছেন। এখন আপনার বাড়ি ধরেন কুমিল্লা, কোথায়? কুমিল্লা। ধরেন আপনার বাড়ি বরিশাল, হ্যাঁ, বরিশাল। আপনি আবেদন করছেন ব্যাংকে, আপনার চাকরি হয়েছে রাকাবে, আপনি কিয়ামত হয়ে গেলেও রাজশাহী আর রংপুর ছাড়া নিজের এলাকায় কুমিল্লাতে আসতে পারবেন না, বরিশালে আসতে পারবেন না। রাজশাহী আর রংপুরে যাইয়া ওইখানে বিয়া শাদী করিয়া ওইখানে আপনার ঘর জামাই থাকা লাগবে। কারণ ওই রংপুর পোস্টিং হইলে এই কুমিল্লা আইতে আইতে আপনার 2 দিন চলে যাবে, আইসে আর যাইতে পারবেন না। হ্যাঁ, তার থেকে বরং ওইদিকে শ্বশুর বাড়ি বানাই, ওখানেই থাকা, ঘর জামাই না থাকা যেতে পারছে। সো যাদের বাড়ি এই মানে এই রাজশাহী বা রংপুরের বাইরে, তারা এই ভদ্রলোককে ব্যাংকে আবেদনের সময় সবার শেষে দিবেন, কারণ নাহলে আজীবন ঘর জামাই থাকতো। ক্লিয়ার? এখন দেখেন আপনার বাড়ি ধরেন এই যে, হ্যাঁ, গেল। এখন আপনার বাড়ি হচ্ছে, এখন আপনার বাড়ি হচ্ছে রংপুর বা আপনার বাড়ি রাজশাহী, আপনার চাকরি হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, আপনার পোস্টিং হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, বাড়ি হয়ে আপনার রংপুর আর রাজশাহী। হ্যাঁ, এখন আপনার চাকরি হয়েছে কৃষি ব্যাংকে এই 6 বিভাগের বাইরে এই রংপুর রাজশাহীতে কোনো শাখা নাই। আপনি ওই আগের মতো ওই 6 বিভাগের যে বিভাগে পোস্টিং হবে সেখানে আপনি বিয়ে করে সংসার পাবেন, ঘর জমাই থাকা লাগবে। কারণ আপনি আপনার এই 2 বিভাগে ঢুকতেই পারবেন না আজীবনে। কেন ঢুকতে পারবেন না? শাখাই নাই। ওই 2 বিভাগে বাংলাদেশ কৃষি ব্যাংকে কোনো শাখাই নেই। বোঝা গেছে? এক বনে তো 2 ভাগ থাকতে পারে না। সো আপনি এই কুমিল্লা আর বরিশালের মতো ওইখানে বিয়ে শাদী করবেন, আপনি আপনার নিজের এলাকায় কোনো চাকরি করতে পারবেন না। ক্লিয়ার? সো এরপর থেকে বুঝা শুনে চয়েস দিবেন, যাতে ঘর জামাই না থাকা লাগে। ঠিক আছে? ওকে। যেমন আমার কলিগ আছে বেশ কয়েকজন, খুব আফসোস, বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করে, ভাই সারা জীবনও রংপুর যাইতে পারবো না, করার নেই, পারবেন না, কারণ শাখাই নেই, কেমন যাবেন? ঠিক আছে? এটা একটা খুব পেইনফুল মানে ইয়া আর কি। ঠিক আছে?
যাই হোক, আচ্ছা, আমার রংপুরে গরজামাই থাকে না। ও তাহলে যেটা বলতেছিলাম, আরো লেখা শেষ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ছিল বাংলাদেশ, বাংলাদেশ কৃষি ব্যাংক। আচ্ছা, এটা তো লিখলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক 1 নম্বর। 2 নম্বরে আরেকটা আছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে কর্মসংস্থান, সরি, প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক এটাও একটা বিশেষায়িত বা স্পেশালাইজ ব্যাংক। তাহলে স্পেশালাইজ ব্যাংক 3টা, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক কি করে? যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাদেরকে নিয়ে একটু এক্সট্রা অ্যাক্টিভিটিস, লোন টোন দেয়, তাদের নিয়ে কাজ করে প্রবাসী কল্যাণ ব্যাংক আর কি। ঠিক আছে। রাজশাহী মেয়ে অনেক সুন্দর, আমার রাজশাহী হলে সমস্যা নেই, বিয়ে করে রাজশাহী নাগরিক হব, হন আর কি। এটা বললামই, ওখানে বিয়ে করলে আপনার বর্তমানে আসার উপায় নেই, কারণ নয় শ্বশুর বাড়ি জীবনে বেড়াই যাই পারবেন না। ধরেন আপনার বাড়ি কক্সবাজার, আপনার চাকরি হচ্ছে রাজশাহীতে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে, পোস্টিং রংপুর, ওই যে নওগাঁ, হ্যাঁ, তো কোথায় নওগাঁ আর কোথায় কক্সবাজার, আইতে লাগবে 3 দিন, আইতে যাইতে 3 দিন 3 দিন 6 দিন, শ্বশুর বাড়ি জীবনে করা লাগবে না, আর ব্যাংকে 6 দিন ছুটি পাবেন না। এই জন্য ওখানে বিয়ে করা ভালো, বুঝা গেছে? আচ্ছা, এখন টাইম শেষ। এরপর থেকে পয়সা করবেন, হ্যাঁ না, আমি অ্যাপ্লাইয়ের আগে হচ্ছে বলছিলাম আমার একটা লাইভে এই যে এগুলা চয়েস দেওয়া সম্পর্কে। আচ্ছা, প্রবাসী কল্যাণ ব্যাংক, হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসীদের নিয়ে কাজ করে। ও পোলাপান বিয়ের কথা শুনে খুব খুশি হয়ে গেছে দেখি। হ্যাঁ, বিয়ের কথা শুনলে সবাই খুশি হয়, কিন্তু বিয়ে একবার করে দেখেন। বিয়ের কথা শুনে খুশি হন, বিয়ে একবার করে দেখেন, হ্যাঁ, খুশি আর থাকবো না আর কি। ঠিক আছে, আর খুশি থাকবো না। আচ্ছা দেখেন, আচ্ছা, শেষে যাওয়ার আগে আপনাদের কয়েকটা ব্যাংকিং টার্ম পড়াই দিই। হ্যাঁ, ব্যাংকিং টার্মস ইম্পর্টেন্ট, ব্যাংকিং টার্মস। আচ্ছা, এগুলাও আপনার প্রিলি, রিটেন, ভাইবা, আর কাজে তো লাগবে, কাজে এগুলো বেশি লাগবে। BEF, BFTN, তারপর হচ্ছে RTGS, BACH, ব্যাচ, তারপরে আর কি আছে? প্রবাসী কল্যাণ ব্যাংক কয়টি বিভাগে আছে? প্রবাসী কল্যাণ ব্যাংকে সমস্যা নাই, প্রবাসী কল্যাণ ব্যাংক শাখাই কম, প্রবাসী কল্যাণ ব্যাংকের অল্প কয়েকটা শাখা আছে, হ্যাঁ, খুব বেশি শাখা নাই, হ্যাঁ, তবে ভয় ঢুকে গেছে নাকি যে প্রবাসী কল্যাণ ব্যাংক কি আমার এমন গরজরে থাকা লাগে নাকি? না, প্রবাসী কল্যাণ ব্যাংকে মোটামুটি শাখা আছে, হ্যাঁ, খুব বেশি শাখা নাই, তবে সব জায়গায় শাখা আছে, এদের কোনো বিভাগ ভাগ করা নেই, টেনশনের কিছু নেই। হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি হলে হবে, হ্যাঁ, টেনশন নেই না, এটার আপনি এই এলাকায় পোস্টিং পাবেন। হ্যাঁ, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা আছে, টেনশন নেই না, ঠিক আছে।
আচ্ছা দেখেন এখানে আমাদের কিছু জিনিস এই ইয়াগুলো আপনাকে লাগবে আর কি, হ্যাঁ। দেখেন BF10, হ্যাঁ, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, ব্যাচ বাংলাদেশ অটোমেটিক ক্লিয়ারিং, কি ব্যাচ ভুলে গেলাম, ক্লিয়ারিং ইয়ানা BACH ব্যাচ বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস, হ্যাঁ। আচ্ছা বাংলাদেশ রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, ওকে। আচ্ছা NPSB বাংলা ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ, NPSB ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এগুলো সবই হচ্ছে, একটু লেখা রাখেন, এগুলো সব হচ্ছে এই ফান্ড ট্রান্সফার, অর্থাৎ টাকা বা অর্থ ট্রান্সফারের, TRNS ফান্ড ট্রান্সফার। BF10 হচ্ছে এটা লেখা রাখেন একদিন, এটা হচ্ছে একদিন লাগবে, BF10 এর টাকা পাঠাইতে একদিন লাগে। আর RTGS এ লেখা রাখেন ইনস্ট্যান্ট, এটা ইনস্ট্যান্ট, দিতে দেরি আছে চলে যাবে ইনস্ট্যান্ট টাকা আরেক ব্যাংকে। ব্যাচ এটাও একটু সময় লাগে, একদিন লাগে ব্যাচ, এই ব্যাচের, আর এটাও ইনস্ট্যান্ট, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, এটাও ইনস্ট্যান্ট, হ্যাঁ, এটাও ইনস্ট্যান্ট। ঠিক আছে, ব্যাংক জিকের জন্য কি বই? আচ্ছা আপনাদের আমি আগে, আচ্ছা ব্যাংক জিকের জন্য বই বলতেছেন, এগুলা কিন্তু আপনি বইতে পাবেন না, এগুলো হচ্ছে জিকের বইতে এগুলো নাই। এগুলা জিকের বইতে কিন্তু পাবেন না, তবে এই যেগুলা পাবেন না সেগুলো হচ্ছে আমি তো বুঝাই দেবো, সমস্যা নাই, আমি তো আছি। আর MP3 দেখতে পারেন আপনি চাইলে, হ্যাঁ, MP3 দেখতে পারেন, তবে MP3 সব লাগবে না, অল্প কিছু চ্যাপ্টার। আর আলাদা ব্যাংক জিকের জন্য স্পেশালাইজড কোনো বই নাই যে শুধু ব্যাংক জিকে, আমার জানা মতে নাই, হ্যাঁ। MP3 দেখতে পারেন, ওখানে MP3 এর মধ্যে মনে হয় যে ধরেন যে সর্বোচ্চ কত 30-40 পাতা আছে ব্যাংকের উপরে, হ্যাঁ, ব্যাংক ইস্যুর উপরে, হ্যাঁ।
ম্যাক্সিমাম আমি পড়াই দিব। হ্যাঁ, আমি আপনাদের গাইডেন্স ক্লাসে মানে দেখাইছিলাম যে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে নর্মাল জিকে বইতে নাই, কারণ এই এফএ3 বই বা বলেন এটা বিসিএস আলাদা পড়ে, এটা প্রাইমারি আলাদা পড়ে, এটা নিবন্ধন আলাদা পড়ে, এটা অডিট আলাদা পড়ে, যা যায় সবাই এটা পড়ে। তো ওইখানে আসলে স্পেশালিস্ট ব্যাংকের মতো নাই, ভয়ের কিছু নাই। এই যে আমি তো লিখে দিতেছি, আমি পড়াই দিতেছি, আর আপনি অ্যাজ এ অন্যান্য চাকরি তো আপনি পরীক্ষা দিবেন, যে কোনো একটা আপনি পড়বেন। হ্যাঁ, একটা বই নিতে পারেন। হ্যাঁ, এই নিকাশ ঘর তো বলে দিলাম। নিকাশ ঘর হচ্ছে এই যে এখানে নিকাশ ঘর তো বলে দিছিলাম আমি, যে এক ব্যাংক থেকে টাকা যখন আরেক ব্যাংকে যায়, নিকাশ ঘরের উপরে আলাদা বড় একটা পড়াই দেবো। হ্যাঁ, নিকাশ ঘর, শুধু নিকাশ ঘর। হ্যাঁ, নিকাশ ঘর নেক্সট দিন আমি নিকাশ ঘর পড়াবো, ক্লিয়ারিং হাউস আলাদা, মানে একটা টপিকে হচ্ছে নিকাশ ঘর, টেনশনের কিছু নাই। আপাতত এতটুকু রাখেন, এক ব্যাংক থেকে যখন আরেক ব্যাংকে টাকা দেয় বাংলাদেশ ব্যাংক সেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, এই জন্য একে নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস বলে, এতটুকু মনে রাখেন। হ্যাঁ, আর এগুলো একটু লিখে রাখেন, এগুলো সবই ফান্ড ট্রান্সফারের জন্য। হ্যাঁ, এগুলো সবই এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, এইগুলো সবই নিকাশ ঘরের কাজ। নিকাশ ঘর এগুলো সবই ক্লিয়ারিং, এগুলো সবই ক্লিয়ারিং। এই যে আমি যা যা লিখছি সবই এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে, সবই নিকাশ ঘর, সবই বাংলাদেশ ব্যাংক লাগে মাঝখানে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে আপাতত জিকের বই কেনার দরকার নাই, আমি যে ক্লাস করাইতেছি এগুলা করেন। আপনাদের 3টা বই আমি কিনতে বলছি গ্রুপে, একটা ম্যাথের প্রফেসর গাণিতিক যুক্তি, বিসিএস এর বই দেখা এমনি লাভ মারে ওঠেন না। হ্যাঁ, কি আমার পড়তে এলো ব্যাংক আমার দিল বিসিএস এর বই, লাভ দেবেন না। হ্যাঁ, ওই বইয়ের মধ্যে ওটা আপনার প্র্যাকটিস বই। ব্যাংকের ম্যাথ আমি আমার ক্লাসে শেখাবো, আপনি বাসায় যখন একা পড়বেন তখন ওই বইটা থেকে প্র্যাকটিস করবেন। ওখানে বাংলা বিসিএস এর ম্যাথ আছে, অধ্যায় শেষে ব্যাংকের ম্যাথ আছে। ঠিক আছে, আর একটা কোশ্চেন ব্যাংকের ছবি দিচ্ছি আমি। হ্যাঁ, তো সামনে কোন ফ্যাকাল্টি প্রশ্ন করে তা ঠিক নাই, তো এই জন্য ওই একটা বই দিছে, ওর মধ্যে সব ফ্যাকাল্টির প্রশ্ন আছে, আমি কম্বাইন করে পড়াবো আর কি। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা বইয়ের ছবি দিছে, ইংরেজি হচ্ছে ইয়া পড়বেন না, ওই যে কম্পিটিটিভ এক্সাম বইটা নেবেন। হ্যাঁ, সবগুলো বই নতুন কেনার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, আর এই যে আচ্ছা, তো যাই হোক ওই ইয়াতে টেনশনে কিছু নাই। আর সাধারণ জ্ঞানের বই কয়েকদিন পরে কিনেন। হ্যাঁ, সাধারণ জ্ঞান যেগুলো ফিক্সড আমি এই যে লিখে লিখে করাই দিব এগুলো পড়বেন। হ্যাঁ, আর পরে কিনেন, অন্য বই পরে কিনবেন। ঠিক আছে, তো যাই হোক। আচ্ছা, আজকে হচ্ছে আমি আপনাদের আগে বলছিলাম যে ব্যাংক জিকে মানে অন্য কিছু। দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু আপনি অন্য জিকে স্যারের কাছে গেলে পাবেন না। হে, এর সময় আইডিয়াই নাই। আমি আপনারা বলতে পারবো যে ব্যাস কেমনে পাঠায়। হ্যাঁ, আপনারা বলতে পারবো যে আরটিজিএস কেমনে পাঠায়, কারণ এই কাজগুলো আমি করছি, এই কাজগুলো আমি করি, আমার ডেস্কে এই কাজগুলো হয়। ঠিক আছে, আরো আছে কত কিছু আছে, সফট লোন, শ্যাডো লোন। হ্যাঁ, অভাব নাই। এগুলা তো মানে বাইরের যারা হচ্ছে নন ব্যাংকার, মানে এই টার্ম গুলা হয়তো আপনি ঠাড়ে মুখস্থ করতে পারবেন। হ্যাঁ, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে, কোনো না কোনো বইতে আছে, ঠাড়ে মুখস্থ করবেন, ব্রেনে থাকবে না, গোলায় যাবে। হ্যাঁ, কিন্তু আমি যখন আপনাকে ওই জিনিসগুলা ব্যাখ্যা করে দেখাই দিব, দেখবেন যে ব্যাংকের কাজ ব্যাংকে ঢোকার আগে আপনি শিখা যাবে। ঠিক আছে, তো আজকে কি নতুন কিছু পাইলেন কিনা? আজকে তো মানে সাধারণ জ্ঞানের ক্লাস হয়েছে। হ্যাঁ, আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকের ক্লাস জিকে না, আজকের ক্লাস হচ্ছে ব্যাংক জিকে। সাধারণ জিকে বা সাধারণ জ্ঞান আর ব্যাংকের জিকে আলাদা। আজকের ক্লাসে কি আপনার মনে হয়েছে যে ব্যাংকের সাধারণ জ্ঞান আমি এতদিন যা ভাবতাম ওরকম না, আলাদা কিছু? মানে আজকের ক্লাস করে কি আপনার ধারণা কিছু হইল যে ব্যাংকের সাধারণ জ্ঞান অন্য সাধারণ জ্ঞানের মতো না, বা নতুন কিছু পাইলেন কিনা?
নতুন কিছু পাইছেন? লোন নিয়ে বলেন। আচ্ছা আচ্ছা, লোন নিয়ে বলবো। বিভিন্ন প্রকার লোন আছে, হ্যাঁ, বিভিন্ন প্রকার লোন আছে, প্রণোদনা লোন আছে, সব বলবো। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে, এগুলো পরীক্ষাতে আসে, সব বিভিন্ন প্রকার লোন নিয়ে বলবো আপনাদের। এসএমই, হ্যাঁ, এসএমই লোন, হ্যাঁ, এগুলো সব পড়াবো আমি। হ্যাঁ, এসএমই, তারপরে সিএমএসএমই, তারপর হচ্ছে এসিডি, তারপর হচ্ছে এসিডি2, এগুলো সব লোনের প্রকারভেদ। হ্যাঁ, তারপরে এফআইডি লোনের প্রকারভেদ। এগুলা আপনি সাধারণ জ্ঞানের জীবনে বই লেখে হ্যার কাছে গেল ভাই, এটা আমি জানি না কি। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট আসলে। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট, ব্যাংক এরিয়াটা একটু আলাদা। তো যাই হোক, আপনাদের আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যে আস্থা রাখেন, ঠিক আছে? আমার কোটা ছাড়া অনেকগুলো চাকরি হয়েছে ব্যাংকে, সো আমার উপর আস্থা রাখেন, ঠিক আছে? আমি যা বলি এগুলো করেন। আপনাদের আর একটা কথা বলি, আপনাদের জিআরই বই পড়ার দরকার নেই, একদম কান খুলে শুনবেন। আপনারা কোনো জিআরএর বই পড়বেন না, আমার বাসায় কোনো জিআরএর বই নেই। আপনারা জিম্যাথ নামে কি ইংরেজি বই আছে, ওই বই আপনাদের ধরার দরকার নেই। এই তারপর হচ্ছে এই কি জানো, ইসের বই আছে, এই যে কি ওই জানো বলেন, আগারওয়ালের বই আছে, এই বই আপনার ধরার দরকার নেই। এই যে বইগুলোর নাম বলতেছি, এগুলো একটা আমার বাসায় নেই, একটাও না, একটা আমার বাসায় নেই। আমি চাকরি হওয়ার পরে এইগুলোর কথা শুনছি। এগুলা কিছুই করার দরকার নেই। আপনার আমি যা শিখাবো আপনি এটি শিখবেন, যদি পরীক্ষায় না টিকেন আবার বলবেন, ঠিক আছে? এগুলো আমি জীবনে পড়ি নাই। আপনি আপনাকে আমি যা শিখাবো, ট্রেনিং দিব, আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভ করতে যাবেন, এগুলোর মধ্যে সব আছে। এই যে আমি যে বইগুলোর নাম আপনাদেরকে বললাম, হ্যাঁ, এই বইগুলার সব এটার মধ্যে আছে, সব আছে। তা আপনাকে যদি আমি ওগুলা পড়াই দিতেছি, আপনার ওই বই দরকার আছে? অযথা প্যারা নেওয়ার দরকার আছে? কোনো প্যারা নেওয়ার দরকার নাই। একটু আস্থা রাখেন ভাই। আমি বলি না যে আমার গাইডলাইন ছাড়া 6টা হয়েছে, 7টা হয়েছে, আপনাদের 14টা হবে। একটু শুনেন, একটু আস্থা রাখেন, ঠিক আছে? টেনশন নিয়ে না, আস্থা রাখেন। বুঝা গেছে? ঠিক আছে, ওই বই দরকার নাই। হ্যাঁ, ওই বই দরকার নাই, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি। আর আপনাদের আমি নেক্সট হচ্ছে আরেকজন স্যার দিতেছি ইংরেজির, দেখেন কেমন হয়। আর যদি কোথাও শুট না হয়, আমি তো বললাম আমি আছি, আমার বউ আছে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।